আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের এই এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা এই পুঁজিবাজার নিয়ে এই অনুষ্ঠানে বহু আলোচনা করি, বহুদিন ধরে আলোচনা করি। পুঁজিবাজার যেন শনির দশার থেকে উতরাতে পারছে না, শনি যেন ধরে রাখছে এই পুঁজিবাজারকে। আজকে যদিও পুঁজিবাজার আজকে কিছুটা চাঙ্গা হয়েছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটাও সন্দেহ আছে। এই নিয়ে আমরা আলোচনা করব আজকে পুঁজিবাজারের এই দুর্দশাতে উত্তরণের উপায় কী। আজকে আমাদের সঙ্গে যারা আছেন প্রফেসর ডক্টর মুসা, যিনি পুঁজিবাজার বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং একজন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির। আমার আরেকজন আছেন সুমন দাস, সিও ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড। আমার ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম, চেয়ারম্যান প্রাইম লিঙ্ক সিকিউরিটিজ লিমিটেড। ওনারা সবাই কিন্তু পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং পুঁজিবাজার নিয়ে ওনাদের কাজ, এবং ওনারা পুঁজিবাজার বিশ্লেষণ করেন, আলোচনা করেন এবং পুঁজিবাজার নিয়ে গবেষণা করেন। আজকে আমি প্রথমেই আলোচনা শুরু করব জনাব ডক্টর মুসার সঙ্গে, কারণ উনি অনেক দীর্ঘদিন ধরে পুঁজিবাজার নিয়ে গবেষণা করেন। পুঁজিবাজারের যে বর্তমান অবস্থা, ডক্টর মুসা, এর উত্তরণের উপায়টা কি কারণটা কি? এইরকমভাবে আমরা কেউ বলে এতগুলো আইপিও একসাথে আসাতে পুঁজিবাজারে ড্রাই হয়ে গেছে, কেউ বলতেছে একের পর এক আইপিও আসতেছে তার জন্য হচ্ছে, কেউ বলতেছেন যে পুঁজিবাজার ড্রাই আপ হওয়ার কারণ পুঁজিবাজার থেকে নতুন ফান্ড ইনজেক্ট হচ্ছে না, কেউ বলতেছেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন পর্যন্ত পুঁজিবাজারে অ্যাক্টিভ হচ্ছে না। মূল কারণটা কি আসলে? আপনি অনেকগুলো কারণের কথা বলছেন, এর মধ্যে আমি একটাতে পিক আপ করি। আমাদের এখানে তারল্যতার অভাব আছে, লিকুইডিটি নাই থাকার আরেক বড় কারণ আমি যেটা দেখি সেটা হলো আমাদের যারা টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, একটা হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তাদের সক্ষমতা কম। মার্চেন্ট ব্যাংক যারা আছেন তাদের কিন্তু হাত বাঁধা হয়ে গেছে। ওদের অনেক মার্চেন্ট ব্যাংকেরই দেখা যাবে যারা শেয়ার হোল্ডার আছেন তাদের নেগেটিভ ইকুইটি অ্যাকাউন্টসগুলো আসলে অচল হয়ে বসে আছে, ওখানে কিছু করা যাচ্ছে না। মার্চেন্ট ব্যাঙ্কগুলো এটাকে রাইট অফ করতে পারতেছে না, তখন তাদের আবার বটম লাইন খারাপ হয়ে যায়, আবার এগুলো পাবে কোত্থেকে? আর যারা ইনভেস্টার আছেন তারা তো এটা করতেই চান না, তার কারণ তাদের এখন নেগেটিভ ইকুইটি। তার মানে কি, ওইটা যদি অ্যাকাউন্টটাকে সেটেল করে ফেলে তাদের দায় থেকে যাবে। এখন দায়টা দেবে কে? তাদেরকে নিতে হবে। আমি টাকা নিয়ে আসলাম, আমার টাকা চলে গেল, তারপরে আমার লোন আছে, এই লোনটা ফেরত দেওয়া কীভাবে হবে? এই নিয়ে একটা সমস্যা আছে। খুব কম মার্চেন্ট ব্যাংকই এই জামালা থেকে দূরে আছে। আচ্ছা, আরেকটা তারল্যতার কারণ হলো আমরা যেহেতু মার্জিন অ্যাকাউন্টে লোন দিই এবং লোন নিয়ে অনেকে ইনভেস্টমেন্ট করেন, এখন যেটা প্রচলিত যেই নিয়মটা আছে, এই নিয়ম অনুসারে সর্বোচ্চ 50% আপনি দিতে পারবেন ইকুইটির তুলনায়। তো 50%ও অনেক মার্চেন্ট ব্যাংক দিতে পারে না, ওই এক্সপোজারের সমস্যা আছে, এই সমস্যা আছে। তো যদি এই গ্রুপের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা না থাকে, যেটা নাকি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আছে, মার্চেন্ট ব্যাংকাররাও যদি তাদের ইনভেস্টমেন্ট করতে না পারেন, আরেকটা বড় গ্রুপ রয়ে গেল ব্যাংকস। কমার্শিয়াল ব্যাংকসগুলো তো আরেকটা জামালার মধ্যে আছে, তাদের এক্সপোজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের এখন পর্যন্ত এটাই সেটেল করতে পারেননি আসলে এক্সপোজার যেটা আছে সেটা অ্যাডজাস্ট করার সময় সীমা বাড়াবে কি বাড়াবে না। সবসময় আমরা কিন্তু শুনেই আসছি আশ্বাসবাণী যে এটা বাড়ানো হবে। লাস্টবারও বোধ হয় মার্চেন্ট ব্যাংকের রিপ্রেজেন্টেটিভরা গেছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথাবার্তা বলার জন্য। গভর্নর তাদেরকে আশ্বাস দিয়েছেন আরও 4 বছর পাছায় দেবেন, কিন্তু আশ্বাসে তো চলবে না, লোকজনকে তো চিঠিটা আসে নাই, তো চিঠিটা আসতে হবে। জুলাই কিন্তু খুব কাছে আসবে, জুলাইগুলো কাছে। তো ওই সমস্ত জায়গাগুলো তো আমাদের দেখতে হবে। আর সবচেয়ে বড় কথাটা হলো আমরা যেটা দেখি আর কি, অদক্ষ বাজারে সেন্টিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলি আমরা ইনভেস্টার সেন্টিমেন্ট। তো ইনভেস্টার সেন্টিমেন্ট এখন খুব খারাপ অবস্থায় আছে, পজিটিভ না, একদম খারাপ অবস্থায় আছে। তার কারণ যেখানেই তারা শেয়ার নিয়ে যান সেখানেই তারা ধরা খেয়ে যান, মানে প্রতিদিন বাজার পড়তেছে। আচ্ছা, এখানে আমাদের সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে সুমন দাস আছেন। সুমন দাস এই যে কথাটা বললো নেগেটিভ ইকুইটির কথা, যে আপনাদের এই নেগেটিভ ইকুইটি কবে নাগাদ এটার উত্তরণ হবে? এই তো কোনো সারা একবার 2010 সালের পর থেকে অদ্যাবধি শুনে আসতেছে নেগেটিভ ইকুইটি এক্সপোজার, এর কি শেষ হবে না? ধন্যবাদ। আসলে এটা শেষ করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগুলো 2010 সালে যে মার্জিন লোন প্রদান করেছিল এবং বিভিন্ন কারণে হোক, তারা আসলে নেগেটিভ ইকুইটি হওয়ার কথা ছিল না তাদের, কিন্তু বিভিন্ন কারণে অবস্থার প্রেক্ষিতে তাদেরকে নেগেটিভ ইকুইটির সম্মুখীন হতে হয়েছে। এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগুলো কিন্তু এখন অনেকগুলো কাজ করছে।
এই নেগেটিভ ইকুইটি থেকে উত্তরণের জন্য। প্রাথমিক পর্যায়ে যারা অনেক প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী বা ব্যাংক বা মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস যারা সাবসিডিয়ারি অফ ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, তারা কি করছে, তারা এখন কিন্তু ওই মার্জিন লোনের উপর কোনো ধরনের ইন্টারেস্ট চার্জ করছে না। ভালো কথা। তাতে কি হচ্ছে যে অন্তত এক জায়গায় তার আউটস্ট্যান্ডিংটা স্টাক আপ হয়ে যাচ্ছে, যেটা হয়তো মার্কেটের উত্তরণ হলে কিছুটা এই সেল প্রেসারটা কি এটারই কারণ? এটা না, সেল প্রেসার এখনো আসেনি, এখনো আসেনি। সেল প্রেসার আসবে, কারণ হচ্ছে যে কিছু কিছু মার্চেন্ট ব্যাংক, কিছু কিছু ব্রোকারেজ হাউস, তাদের কি এমন কিছু অ্যাকাউন্ট আছে, বাস্তবিক পক্ষে আমি একদম প্র্যাকটিক্যালি যেটা বলছি, এমন কিছু আছে যেটা যে ইন্ডেক্স যদি 10,000ও ওঠে তাহলেও কিন্তু সেই পজিশনে আসবে না। সেই ক্ষেত্রে যারা এই গত কয়েক বছরে 3-4 বছরে কিন্তু কিছু কিছু প্রাতিষ্ঠানিক ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক একটা প্রভিশন করে, তারা লস নিয়ে একটা প্রভিশন তৈরি করে রেখেছে, যেটা ডক্টর মুসা বলতেছেন। হ্যাঁ, প্রভিশন তৈরি করে রেখেছে, এবং এটা আশা করা যায় আগামী 2 বছরের মধ্যে এই প্রভিশন করে তারা যে নেগেটিভ ইকুইটিটা হয়তো তারা রাইট অফ করতে হবে। কারণ হচ্ছে এই নেগেটিভ ইকুইটি এখন ক্যান্সার হিসেবে দাঁড়িয়ে গেছে। এটাকে যদি কোনোভাবে কেটে ছেটে ফেলে না দেওয়া যায় তাহলে কোনোভাবে এই মার্কেটের ভলিউম বৃদ্ধি পাবে না। মার্কেটের ভলিউম যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু মার্কেটে মানুষের কনফিডেন্সটা আসবে না। চমৎকার চমৎকার, আপনার বিশ্লেষণটা আমার কাছে পছন্দ হয়েছে এবং এটি সত্য কথা। এটা ডক্টর মুসা এগ্রি করলেন, মুসা এই পয়েন্টগুলো দিচ্ছিলেন। মানে ডক্টর জহির, একটা জিনিস বলেন তো, যে ডক্টর মুসা এবং সুমন দাস যেভাবে বিশ্লেষণ করলেন পুঁজিবাজারটাকে নিয়ে, নেগেটিভ ইকুইটি এবং পুঁজিবাজারের আস্থার অভাব, এটার জন্য এটা কি মূলত দাঁড়িয়ে? আপনি তো একজন ব্রোকার হাউসের মালিক, আপনারা কিভাবে দেখছেন, আপনাদের ইনভেস্টররা কিভাবে এটা? না, আসলে উনি ঠিকই বলেছেন। বেসিক্যালি মার্কেটে তো 2 ধরনের ইনভেস্টর, একটা হলো রিটেল ইনভেস্টর বা যেটা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী বা মাঝারি বিনিয়োগকারী বলি, আর এটা হলো আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো মার্কেটকে যদি গতিশীল করতে হয় এবং এটাতে যদি ভলিউম বাড়াতে যদি হয়, সেক্ষেত্রে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নাই, এবং এই জায়গাটাতেই কিন্তু আমাদের প্রবলেমটা। আপনি জানেন যে 2013 সালে ইনস্টিটিউটরা তাদের যে ইনভেস্টমেন্টটা করতে পারতো, টোটাল ডিপোজিটের, ব্যাঙ্কগুলোর কথা আমি বলছি, 10% তারা করতে পারতো। আর এটা মানে আগ পর্যন্ত 13 সালে এসে যে নতুন যে রুলসটা হলো, বাংলাদেশ ব্যাংক থেকে যে গাইডলাইনটা হলো, সেখানে কিন্তু আপনার একদম ল্যান্ডস্লাইড একটা মানে কি বলবো, কমে গেল। কিরকম কমে গেল? সেটা হয়ে গেল ইকুইটি 25% হয়ে গেল, যার ফলে আগে একটা ব্যাংক যদি 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে পারতো, সেটা রাতারাতি তাকে 100 কোটি টাকায় নামায় আনতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। এবং তার জেরে কিন্তু আমরা এখন মানে এখনও কিন্তু সেই জের আমরা বহন করে চলতেছি, এবং এটাই মেইন প্রবলেম আমি মনে করি। এবং এখানটাতে আরও যে সমস্যাটা হয়েছে, যে এই যে এক্সপোজারের কথা বলে এখানে যে ডেফিনেশনগুলো দেওয়া হয়েছে, এখানটাতে অনেকগুলো প্রবলেম আছে। দেখেন, আজকে ওইটাও হয়তো বা 25% করেছে ইকুইটি, সেটাও কোনো সমস্যা হতো না, বাট এখানে সব জিনিসকে ঢুকায় দেওয়া হয়েছে। প্রথম কথা যেটা আপনার, যে কোনো একটা শেয়ার যদি বাড়তে থাকে, সেটা মার্কেট প্রাইসে তারা ধরতেছে, যার ফলে যখনই 10% বা 20% একটা স্টক যখন বাড়ে, তখন আলটিমেট সেই ইনস্টিটিউটকে সেই শেয়ারটা সেল করতেই হবে, বিকজ সেটা তখন এক্সপোজারকে ক্রস করে যাচ্ছে, উপায় নাই, তাকে বেচতেই হবে। এবং আপনি যে বলবেন যে ইন্ডেক্স কীভাবে বাড়বে বা মার্কেটের টার্নওভার কীভাবে বাড়বে, এভাবে তো সম্ভব না। আপনার একটা সিলিং আপনি দিয়ে রাখছেন, তাকে একটা মানে বেঁধে রেখেছেন যে এর উপরে গেলেই তোমাকে সেল করতে হবে। এই জায়গাটাতে কাজ করতে হবে। যেগুলো নন লিস্টেড কোম্পানি, সেগুলোকে এক্সপোজারের বাইরে নিয়ে আসতে হবে, এবং মার্কেট রেটের পরিবর্তে যেটা আপনার আমি বলবো যে আইপিও যে রেটটা যেটা ছিল, সেই রেটে যদি থাকে, স্টকগুলো যদি হিসাব যদি করা হয়, তাহলে এখানে অনেক স্কোপ তৈরি হবে। নট অনলি দিস, ইকুইটির যে 25% কথা বলা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশে, ইন্ডিয়াতে কিন্তু সেটা 40%। তো হোয়াই নট আমাদের দেশে কেন 40% করা হচ্ছে না? আমাদের দেশ এই ক্যাপিটাল মার্কেট ঢুকে ঢুকে আমরা মরছি, ব্রোকাররা মারা যাচ্ছে, সবাই কিন্তু খারাপ পজিশনে আছে। ইনস্টিটিউট যারা বা আপনার মার্চেন্ট ব্যাঙ্কগুলো যারা আছেন, তারাও কিন্তু খারাপ পজিশনে আছে। তো আমাদের দেশে তো সব কিছুই পজিটিভ আছে। পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি গুড নাও, ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট 5% বা তার নিচে, তো সব কিছুই তো ফেভারে আছে, কোনো রকম বড় ধরনের কোনো ন্যাচারাল ক্যালামিটি নাই। তো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সময় আমাদের যাচ্ছে, কিন্তু সেই ক্যাপিটাল মার্কেটে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ ডক্টর জহির, আপনার কাছে আবার আসবো। আপনি যেভাবে বিশ্লেষণ করেছেন, ঠিক আছে, আমরা সবাই মনে হয় এটা আমরা বুঝতে পারছি যে
হ্যাঁ। এখন ডক্টর মুসা, আপনার কাছে আমার একটা আবেদন, সেটা হচ্ছে যে এই যে নেগেটিভিটির কথা আপনি বলেছেন, উনি বলেছেন যে আমাদের যে বেঁধে দেওয়া হয়েছে, আমাদের আগে লাইবিলিটি 10% থেকে আমাদেরকে নিয়ে আসা হলো ইকুইটি 25%-এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে, এবং এর উত্তরন্ত নাই। মানে এই তো এই যে আজকে বলতেছে যে কেমন হয়েছে অবস্থানটা, যে আমি আজকে একটা শেয়ার কিনলে এক্সপোজারে ক্রস করে যাচ্ছি, পরের দিন আমাকে সেল প্রেশারটা আসতেছে। যদিও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবে সুমন দাস কইতেছে যে এখনও আসে না, আসবে। এই যে একটা আতঙ্কের মধ্যে বাজার, যে কারণে আপনি যেটা বলতেছিলেন যে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না, বিকজ কখন আবার সেল প্রেশার আসে, এই যে বিনিয়োগকারী আজকে কিনলেও কালকেই আবার কমে যায়, এর উত্তরণের উপায়টা কি? একটা সাজেশনস তো ওনাকে দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারটাকে কিছু রিল্যাক্স করা। একটা আচ্ছা মুসা ভাই, আপনার সঙ্গে আবার আসবো, একটা টেলিফোন বিদেশ থেকে, আমি একটু শুনে নিচ্ছি। জি বলেন। হ্যালো, প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি স্যার, আমি ওসমান গনি কুয়েত থেকে বলছি। আমি একজন প্রবাসী বিনিয়োগকারী। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম, আপনারা তো ইন্ডিভিজুয়াল কোম্পানি সম্পর্কে কথা বলতে চান না। এই যে আর.এন. স্পিনিং এর ব্যাপারে যে কেসটা চলতেছে, এই যে সরকার পক্ষ থেকে যে বারবার সময় নেওয়া হচ্ছে, আমরা শুনলাম মানে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হইলো শেয়ার বাজারের কোনো কেস মামলা সম্পর্কে, কিন্তু এই যে আর.এন. স্পিনিং এর ব্যাপারে বারবার এই যে এত ইয়ে হচ্ছে, আমাদের ধৈর্য কতদিন থাকবো, আমরা কতদিন সাফার করবো স্যার? তাছাড়া ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার এক ফাঁকে এটা নিয়ে আলোচনা করব। আরেকটা টেলিফোন আছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করব। জি বলেন। তো আমি ওই যে কোম্পানির বিরুদ্ধে মামলা হয়, এই বিষয়ে একটা প্রশ্ন করব। প্রশ্নটা ঠিক বুঝলাম না। মনে করেন কোন কোম্পানি লোন সংক্রান্ত বিষয়ে মামলা করে না, দুদক, তারপরে বিএসএসি, এরা মামলা করলে কোম্পানির ভবিষ্যতে কি হতে পারে? ও আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দেব আমরা আলোচনার মধ্যে। আমরা আপনার প্রশ্নের উত্তরটা পাবো। এক কথা হলো যে আর.এন. স্পিনিং নিয়ে একটা মামলা আছে, মামলা নিয়ে এগুলি আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা একসাথে আমি নিয়ে আসি। এটা একটা ইন্টারেস্টিং আছে যে আমরা যারা ইনভেস্টমেন্ট করি, আউটসাইডার যারা শেয়ার হোল্ডার আছি, we are subject to the whims of the insider controlling shareholders. তখন কন্ট্রোলিং শেয়ারহোল্ডার্সরা ডিসিশন নেয়, আর ওই ডিসিশনগুলো আমরা আউটসাইডার শেয়ারহোল্ডাররা পছন্দ করি বা না করি আমাদেরকে নিতে হয়। এ নিয়ে খুব কাজ হচ্ছে আজকেও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যানারে, এবং দেখা যায় কিছু কিছু কোম্পানির যারা ইনসাইডার্স আছেন তারা অসৎ উদ্দেশ্যে শেয়ারটার প্রাইস ম্যানিপুলেট করার জন্য অনেকগুলো ডিসিশন নেয়, যেই ডিসিশনগুলো পরবর্তী পর্যায়ে আমাদের ক্ষতি করে। আস্থাহীনতার কারণ এটা এইসব ইস্যুয়ারদের জন্য অনেক বেশি ইনসাইডার বলতে কালকেও একটা আলোচনা হয়েছে, ইনসাইডার একজন মানে রেগুলেটরের এখান থেকে ইনসাইড ট্রেডিং হয়েছে কালকে, যেটা আলোচনা হয়েছে। না এক্স্যাক্টলি, আমার কথাটা হলো যে এই জায়গায় যে কিছু কিছু কোম্পানি আছে দে আর নট ট্রান্সপারেন্ট, অডিট রিপোর্টগুলোকে ম্যানিপুলেশন করা হয়, ম্যানিপুলেশন করার পরে প্রাইসের ওঠানামা করে, এবং এই প্রাইসের ওঠানামাগুলো ওনারা আগে থেকেই জানেন করবেন, তার কারণ ওনারা ম্যানিপুলেট করেন, আমরা বাইরে থেকে ক্ষতিগ্রস্ত হই। আর.এন. স্পেন ইজ এ গুড এক্সাম্পল। আমি আরো অনেক এক্সাম্পল দিতেছি, স্পেসিফিক কোম্পানির নাম বলবো না। ওই জায়গাটায় আমাদের সংশোধন করতে হবে। সেই জন্যই কিন্তু এই যে রিপোর্টিং অ্যাক্ট একটা করতেছে, সেটা কখন আসবে? ফাইন্যান্সিয়াল কাউন্সিলের জন্য, মানে রিপোর্টিং কাউন্সিল করবে, কাউন্সিলের ওটা কবে আসবে সেটা জানি না, ওটা আসলে কতটুকু সুফল পাবো সেটা অন্য জিনিস। যেই জায়গায় আমরা আসছিলাম যে আমাদের যে সমস্ত সীমাবদ্ধতাগুলো বা কনস্ট্রেন্টগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, ওগুলো কিছু রিল্যাক্স করতে হবে। রিল্যাক্স না করলে কিন্তু হবে না। একটা হচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং কথাটা উনি বলেছেন কি, আমি একটা শেয়ার আজকে 10 টাকায় কিনলাম, শেয়ারটা 15 টাকা হয়ে গেল, 15 টাকা হিসাবে ধরলে আপনি এক্সপোজার ক্রস করে গেল, ওটা সেল প্রেসার আসবে। তো সুতরাং মার্কেটটা তার নিজস্ব গতিতে না চলে অন্য একটা রেগুলেটরি প্রেসারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং উই হ্যাভ টু লুক ফর দ্যাট, যে যখন উই উইল ডিফাইন এক্সপোজার, উই শুড ডিফাইন ইট বাই এ স্পেসিফিক বেস। ওই বেসটা হওয়া উচিত কি আমি যেই দামে কিনছি সেই দাম। তখন আমার তো বেশি পয়সা খরচ হয়নি, আমার দাম বাড়ছে, ক্যাপিটাল গেইনস হয়েছে। আনলেস এন্ড আনটিল আই রিয়েলাইজ ইট, এটা তো আমার পকেটে আসবে না।
আবার চলেও যেতে পারে, আজকে বাড়ছে কালকে আবার 2 দিন পরে দাম কমে যেতে পারে। সুতরাং এইটা একটা ইস্যু আছে। আবার অনেকগুলো ইস্যু হইলো কি যে নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে যে এক্সপোজারগুলো, সেটা এক্সপোজারের মধ্যে আপনি ক্যালকুলেট করতেছেন, এগুলো একটা ইস্যু আছে। আরেকটা ইস্যু, যেহেতু আপনি বললেন যে আমাদের যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন, স্পেসিফিক্যালি মার্জিন লোন প্রোভাইডার্স, উনিও দেন, ওনাদের কাছে আমার প্রশ্ন, আমি রিসেন্টলি একটা পার্সোনাল লোন নিই, নো পারপাস লোন একটা বলে ডাচ বাংলা থেকে, আমি 15% লোনটা নিলাম 13 বছর আগে। ওরা 1 মাস আগে এসে আমাকে বললো যে স্যার আপনার লোনটার ইন্টারেস্ট রেট কমাই দেবো 12%, আপনি এটার উপর টপ আপ করতে হবে। তো হঠাৎ করে ভাই আপনারা দরাজ দিল হইলেন কেন? আমি তো এটা নতুন দেখতেছি। তো বললো স্যার ওভারঅল ইন্টারেস্ট রেট কমে গেছে, আপনারা কর্পোরেট ক্লায়েন্ট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনাদের ওভারঅল লোনটা আমরা 12% করে দিয়েছি। তো এখন লোনটাকে যদি টপ আপ করেন আপনি 12% হয়ে যাবে। আমি হিট করতেছি কোন জায়গায়, নো পারপাস লোন ইজ ওয়ান অফ দ্য রিস্কিয়েস্ট লোন, আর মার্জিন লোন হিসাবে আমি যেটা নেই ওয়ান অফ দ্য সেফেস্ট লোন। এই সেফেস্ট লোনের এগেনস্ট আপনি ইন্টারেস্ট রেট কত চার্জ করতেছেন? আমি যেই ব্যাংকের সাথে করি 15% নেই, তো 15% ম্যানেজমেন্ট ফি এত কিছু দিয়ে এই বাজারের মধ্যে আমি কি থাকতে পারবো? এক সময় কি করব, আমি আমার স্বার্থে এই লোনগুলো ফেরত দিয়ে দিব। মুসা ভাই, এটা তো একটা সময় ছিল, এখন তো ধরেন ব্যাংকেও ল্যান্ডিং কমে গেছে, ব্যাংক আমাকে ডিপোজিটের কাছে 3 থেকে 5% দিচ্ছে, এখন সেইভাবে রেটিং এ যদি ল্যান্ডিং কমে গেছে। একজন খুব ভালো একটা সিকিউরিটিজ ফার্মের ম্যানেজিং ডিরেক্টর ওয়াজ মাই স্টুডেন্ট অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো আমি বণিক বার্তাতে একটা আর্টিকেল লিখলাম, এই জায়গাটা হিট করেছে, তো পরে নাই। আমি বললাম যে তুমি পড়ো, পড়ে আমাকে কমেন্ট দাও। তো সে আমাকে বললো যে স্যার গ্রাউন্ড রিয়েলিটিটা দেখেন। স্যার আমাদেরকে যখন ব্যাংক থেকে লোন নিতে হয় তখন দিতে হয় 14-15%, ওর উপর মার্জিন যদি আমি অ্যাড করি 16-17% আমাদেরকে চার্জ করতে হয়। এক্স্যাক্টলি। এখন প্রশ্নটা হলো, মার্জিন লোন যেগুলো দেবেন পৃথিবী জোড়া যারা মার্জিন লোন দেয় কারো না কারো শেয়ারের এগেনস্টে দেয়, ওই শেয়ারগুলোকে অ্যাসাইন করে আপনি ব্যাংকে থেকে লোন নেবেন, ব্যাংক ওইটাকে মনে করবে রিস্ক ফ্রি লোন, ওর জন্য ইন্টারেস্ট রেট কম চার্জ করবে। কিন্তু বাংলাদেশের সিস্টেমটা আসে না, সিস্টেমটা উল্টা, সিস্টেমটাই আসে। কিন্তু প্রশ্নটা হলো যে হোয়াই ডু নট উই ডিমান্ড দ্যাট এ সিস্টেম বি ইন প্লেস যাতে মার্জিন লোনগুলোকে ট্রিট করা হয় অ্যাজ ইফ ইট ইজ রিস্ক ফ্রি লোন এবং ইন্টারেস্ট রেট কম হয়। প্রাতিষ্ঠানিক যারা মার্জিন লোন দেন, এবং সুমন দাস এই ব্যাপারে আপনার মন্তব্য? এই ব্যাপারে যে মন্তব্যটা হচ্ছে যে এখন অনেক মূলত ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু সাফার করছে অনলি ফর নেগেটিভ ইকুইটি, এবং আমি আগেও বলেছি যে নেগেটিভ ইকুইটির এগেনস্টে কোনো ধরনের ইন্টারেস্ট কিন্তু এখন অনেক ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলো চার্জ করছে না। তাহলে কি হচ্ছে, যে লোনটা তারা প্রোভাইড করেছিল, দে বরোড ফ্রম দ্য ব্যাঙ্কস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড লেন্ড অ্যাজ এ মার্জিন লোন, তারা কিন্তু এই এক্সপেন্সেসগুলো বিয়ার করে যাচ্ছে। কারণ হচ্ছে যে ব্যাঙ্কস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু ওই মার্জিন লোন নেগেটিভ ইকুইটির এগেনস্টে কোনো ধরনের ওয়েভার দিচ্ছে না, ওয়েভার দেওয়ার কথাও না তাদের, কারণ হচ্ছে হ্যাঁ ওয়েভার দেওয়ার কথাও না। কিন্তু এক্ষেত্রেও তারপরেও স্যারের সাথে আমি অনেকটা একমত যে কিছু কিছু ব্যাঙ্কসে এখনও ইন্টারেস্ট রেট আছে 15 বা 14%, কিন্তু অনেক ব্যাংকে এখনো। আচ্ছা সুমন দাস, আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। এই যে অনেকগুলো ব্যাংকের যে ল্যান্ডিং হয় বিভিন্ন সময়, যে প্রভিশন করতে হয়, আপনার স্ট্যান্ডার্ড, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল আছে না, মানে এরকম ধরনের তো ছিল মানে ব্যাংকের গুলো থাকে। অনেক ব্যাংক তো অনেক সময় যেগুলো রাইট অফ করতে বাধ্য হয়, প্রভিশন করে করে কতদিন আর টানবে, এরপর রাইট অফ করে। তো এই যে আপনাদের নেগেটিভ ইকুইটি নিয়ে, মানে আপনাদের মাদার ব্যাংক যারা আছেন মার্চেন্ট ব্যাংকের বা যাদের এইগুলি হয়েছে, এটা কি রাইট অফ করার? না, এখানে রাইট অফ করার কোনো কারণ হচ্ছে যে এখন যে সাবসিডারি, এটা টোটালি একটা আলাদা কোম্পানি। ইট ইজ ওনড বাই ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কিন্তু এটার কিন্তু এন্টিটি একেবারেই ভিন্ন, তার বোর্ড অফ ডাইরেক্টরস, তার ফিনান্সিয়ালস সম্পূর্ণভাবে ভিন্ন, এবং তার কর্মপন্থাও কিন্তু ভিন্ন। এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি বলেছি যে কিছু কিছু ব্যাংক, কিছু কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস কিন্তু অলরেডি তারা প্রভিশন করেছে। বিএসইসি কিন্তু গত 3 বছর ধরে এই নেগেটিভ ইকুইটির এগেনস্টে প্রভিশন করার একটা সুযোগ দিয়ে যাচ্ছে, যে প্রতি কোয়ার্টারে 20% করে প্রভিশন করার জন্য। সেই জিনিসটা কিন্তু এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো করে যাচ্ছে। ধন্যবাদ। আমরা যে আলোচনাটা করতেছিলাম অ্যাবাউট নেগেটিভ ইকুইটি এবং মার্চেন্ট ব্যাংকদের বর্তমান অবস্থা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কেন বাজারে আসতে পারতেছে না ইত্যাদি নিয়ে, এবং সুমন দাসের কথা শুনলেন, ডক্টর মুসার কথা শুনলেন। আমি এখন ডক্টর
জহিরের কথা শুনতে চাচ্ছি যে ওনারা যে কথাটা বললেন, যেভাবে বললেন, বিশ্লেষণ করলেন যে পুঁজিবাজারের যে অবস্থানটা এখানে আসতে হলে যেভাবে স্প্রেড হয়ে যায়, আপনি বলতেছিলেন যে আমাদের হাত পা বেঁধে দিয়েছে। তো ওনারা যেটা বলতেছেন সেটা তো এক জিনিস, যে ইকুইটির আপনারা যে লোন দিচ্ছেন, লোনের যদি ইন্টারেস্ট রেট কমান তাহলে হয়তো ভালো হবে। আপনার মন্তব্য কি? আসলে তাই। দেখেন, এখানে আমরা একটা কথা যেটা আমি আগেও বলেছি, এখনও বলি, যে আমরা যারা শেয়ার বিজনেসে যারা আছি, আমরা ব্রোকার কাম ডিলার, আমি যদি আমার কথা যদি বলি, দেখেন আমাদের ডিলার, আমরা কিন্তু একটা ইনস্টিটিউট, মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের কিন্তু আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একরকম স্বীকৃতি তারা দিয়েছে, এবং আমরাও কিন্তু কোনো জায়গা থেকে লোন পাই না। ওনারা তো তাও হয়তো বা ব্যাংক থেকে নিতে পারে, আপনার মার্চেন্ট ব্যাংকগুলো, তারা হয়তো বা তাদের মাদার ব্যাংক বা অন্য কোনো ব্যাংক থেকে তারা হয়তো বড় করতে পারে। বাট আমরা ডিলাররা যদি কোনো ব্যাংকের কাছে যাই, তাদের প্রথম কথা হলো যে না, আমরা ব্রোকারেজ হাউসকে কোনো রকম কোনো ফান্ডিং করব না। কেন করবেন না? কারণ আমরা এমনি এক্সপোজারের কাছাকাছি আসি, বা এক্সপোজার আমাদের ক্রস করার অবস্থা, আপনাদেরকে ফান্ডিং করলে আমরা ওভার এক্সপোজড হয়ে যাব। তো তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে তো এখান থেকে উত্তরণের উপায় কি? এই জন্য আমি মনে করি যে এই মার্কেটের প্রাণ কিন্তু ব্রোকার এবং ডিলাররা। হ্যাঁ, মার্চেন্ট ব্যাংকরা ওনারা ওনাদের সক্ষমতা দেখাচ্ছেন, কাজ করছেন, বাট আগে কিন্তু মার্চেন্ট ব্যাংকাররা ছিলেন না, তখন কিন্তু ক্যাপিটাল মার্কেট আমাদের ভালোই চলছিল, ঠিক আছে? তো এই যে ব্রোকার ডিলারদেরকে যদি একটু সুযোগ না দেওয়া যায়, তাদেরকে যদি ফান্ড আনার যদি ব্যবস্থা না করা যায়, তাহলে তো আমরা এই মার্কেট থেকে খুব বেশি আশা করতে পারবো না। তো এই জন্য আমার একটা দাবি, আমি যেটা জেনেছিলাম যে 2012 সালে একটা সার্কুলার বাংলাদেশ ব্যাংক দিয়েছিল যে 3 কোটি টাকা ফান্ডিং ব্রোকারেজ হাউসগুলো তারা ব্যাংক থেকে নিতে পারবে। তো সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। তো আমার কাছে এখন যেটা মনে হয় যে এখন কিন্তু আমরা অনেক ট্রান্সপারেন্ট, আমরা কিন্তু এখন কর্পোরেট কোম্পানিতে পরিণত হয়েছে। আগে আমরা পার্টনারশিপ কোম্পানি ছিলাম। এরকম অনেক ব্রোকারেজ হাউস আছে যারা ওয়েল স্ট্রাকচার্ড এবং কর্পোরেটভাবে তারা চালাচ্ছে, ঠিক আছে? তো এরকম যদি কোনো ক্রাইটেরিয়া করে দেয় বাংলাদেশ ব্যাংক থেকে অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, যে না, এই ক্রাইটেরিয়া হলে এই সমস্ত ব্রোকার ডিলাররা তারা হয়তো ব্যাংক থেকে ফান্ডিং পাবে, আমরা যদি আইনের আওতায় থেকে ওইভাবে থেকে যদি আমরা করতে পারি, তাহলে তো মার্কেটের জন্য ভালো হবে। এরকম কোনো যদি স্কোপ করে, তাহলে এটা আমি মনে করি যে বেটার কিছু। চমৎকার। এই কথাটার সঙ্গে আমি একটু টেনে নিয়ে বলতে চাচ্ছি, আমাদেরকে যখন 3 কোটি টাকার লিমিট দেওয়া হয়ে গেছিলো, 3 কোটি টাকা উইদাউট এনি কোলাটারাল যে কোনো ব্রোকার হাউস ক্যান টেক ফ্রম এনি ব্যাংক, এর জন্য কোনো করতে হবে না। তখন আমাদের মানে লাইসেন্সের দাম ছিল কয়েক লক্ষ টাকা। এখন আমাদের লাইসেন্সের দাম 30 থেকে 35 কোটি 40 কোটি টাকা প্রেজেন্ট প্রাইস। তো এইটার এগেনস্টে কি একটা ব্রোকার হাউস 5 কোটি টাকা পাইতে পারে না, বা 3 কোটি টাকা পাইতে পারে না? এই ব্যাংকগুলো অথচ টাকার উপর বসে আছে। আপনি যে বললেন যে নীতি নির্ধারকরা আমাদের এইগুলো দেখারও মধ্যে কোনো ইয়েও পায় না, যে ব্রোকার হাউসগুলো কেউ আজ পর্যন্ত দেয়ার ইজ নো ইনস্ট্যান্স যে কোনো একটা ব্রোকার হাউস কোনো ব্যাংকের টাকা মেরে দিয়েছে। আমি ওনার কথার থেকে টানতেছি, উনি কিন্তু আরেকটা কথা বলছেন প্রচ্ছন্নভাবে, যে ব্যাংকের কাছে গেলে ব্যাংক লোন দিতে চায় না, কারণ হলো দ্যাট উইল বি পার্ট অফ দি এক্সপোজার। আই সে দ্যাট শুড নট বি ইনক্লুডেড অ্যাজ পার্ট অফ দি এক্সপোজার। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এখন সমস্যাটা হয়েছে কি জানেন, আমি যে কথাটায় আবার আসতেছি, আমাদের সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। উনি ওনার ডিলারের না হোক, উনি যে মার্জিন লোন দেবেন, একটা তো বড় পোর্টফোলিও, ওই পোর্টফোলিওটাকে অ্যাসাইনমেন্ট করে যখন লোন নেবেন, একটা রিস্ক ফ্রি অ্যাসেট, ওইটা আবার এক্সপোজারের মধ্যে আসবে কেন? এক্সপোজার তখনই আসবে যদি ইট ইজ এ রিস্কি ওয়ান। ডক্টর মুসা, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। এখন প্রশ্নটা হলো এই সিস্টেমটাকে অথচ ব্যাংক টাকার উপর বসে আছে, ল্যান্ডিং করতে পারতেছে না। সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে আমাদেরকে। উই ব্রোক ইট, ওটাকে আবার বিল করতে হবে, আবার অমনিবাস অ্যাকাউন্টের সিস্টেমে যেতে হবে, যাতে ব্রোকারেজ হাউসগুলো বা এই যে মার্চেন্ট ব্যাংকাররা আছেন, তারা ওর এগেনস্টে লোন নিলে ওটা এক্সপোজারের পার্ট হবে না, বিকজ দিস ইজ সেপারেট থিং। দিস ইজ এন্টারলি সেপারেট থিং। এক্সপোজার কেন হবে? এই যে লোনটা দিল, ধরেন 5 কোটি টাকা দিল, 10 কোটি টাকা দিল, বা 100 কোটি টাকা দিল, এর এগেনস্টে তো অ্যাসেট আছে, আর এই অ্যাসেটগুলো ডিসপোজ করার ক্ষমতা এই ব্রোকারেজ হাউসের আছে। এবং একটা নিচের লেভেলে যখন মার্জিন চলে যায়, মেইনটেনেন্স মার্জিন একটা আছে, ওইগুলোকে ফোর্স সেল হবে। নট অনলি দ্যাট, একটা কথা বলি আপনাকে, যে এখন যে বুক বিল্ডিং মেথডে যে সিস্টেমে এখন বাজারে পাইপিওগুলো আসতেছে বা ইয়ে করতেছে, এই বুক বিল্ডিং মেথডে বিট করতে গেলে একটা ব্রোকার হাউসের কয়েক কোটি টাকা লাগে। এই টাকাটা কোথায় পাবে সে? এক্স্যাক্টলি কোথায় পাবে? ব্যাংক দিবে না এক্সপোজারের দোহাই দিয়ে। তাহলে এই ব্রোকার হাউসগুলোর তাকে সেল প্রেশারে দিতে হয়, টাকা তার পোর্টফোলিও থেকে একটা সেল করতে হয়, যার জন্য বাজারটাকে অলওয়েজ সেল প্রেশার। আমি আবার আরেকটা কথা বলি, আমাদের এই ইয়াতে আছে, মানে ফাইন্যান্স নলেজে আছে, ডিভর্ডেন থেলার একটা আর্টিকেল লিখে বলল যে ক্যাপিটাল মার্কেট ওভার রিয়াক্ট করে কি, যখন দাম বাড়ে
যেই জায়গায় থেমে যাওয়া উচিত তার চেয়ে বেশি চলে যায় ইন রেসপন্স টু গুড নিউজ। তা আমাদের দেশের রেগুলেটররা না 2010-এ এমন একটা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার মধ্যে এত ওভার রিয়েক্ট করেছে, মানে এখন এমন হয়েছে যে ব্রোকারেজ হাউসগুলোর হাত পা বেঁধে দিয়ে সাগরে ফেলাই দিয়ে বলছে এখন সাঁতারকে এটা ফিরে আসো। যদি মার্জিন লোনগুলো নেগেটিভ ইকুইটি হয়ে থাকে, হুজ ফল্ট ইট ওয়াজ? It was not the fault of the brokerage house. It is the fault of the regulator. এখন রেগুলেটর যদি হয়ে থাকে, why don't they come to the rescue of these people? এই যে 900 কোটি টাকা 10 কোটি টাকার একটা ফান্ড করতেছেন, আপনি এটা বলেন না কেন যে রাইট অফ করার জন্য যেটা করবো অ্যাটলিস্ট 50% আমি দিয়ে দিব? ডক্টর মুসা একটা ফোন নিয়ে আপনার সঙ্গে আবার আসতেছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন, আপনি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ঢাকা থেকে বলছি, ইসলাম বলছি। জি ইসলাম। তো আমার প্রশ্নটা হলো বিশেষজ্ঞদের কাছে, আপনাদের কাছে প্রশ্নটা, এই যে আপনার এই এক্সপোজার যে লিমিটটা, এটা দীর্ঘদিন নিয়ে আলোচনা হইতেছে, এক্সপোজারের কারণে মার্কেট ডেভেলপ করতেছে না। তো এক্সপোজারের কারণে মার্কেট শেষ হয়ে যাচ্ছে, বিনিয়োগ করে নিঃস্ব হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো এটা তো সরকারি নীতি নির্ধারকের দেখার ব্যাপার। এখন এই দর্শক আমি শেষ করি প্লিজ। এই যে আশ্বাসে চলতেছে, দিনের পর দিন যাচ্ছে, বছর বছর যাচ্ছে, বিনিয়োগ করে নিঃস্ব হয়ে গেছে। এখন এই বিনিয়োগকারীদের ক্ষতির দায়ভার সরকার নিবে কিনা, রাষ্ট্র নিবে কিনা? প্রিয় দর্শক, আপনি আমাদের আলোচনাটা শুনতেছিলেন এবং আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এখন এই যে অবস্থানটা হয়েছে ওভার রেগুলেশন করে, যে ডক্টর মুসা বলতেছিলেন যে 2010 সাল পর্যন্ত কাউকে কোনো আরেকটা ফোন করে নিয়ে নেই। জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, এই যে আপনারা আছেন, আপনাদের আলোচনা খুব সুন্দর আলোচনা হচ্ছে। আমরা বিনিয়োগকারী একটা হাউস থেকে বলছি, বুঝছেন? জি বলেন। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম আপনার সাথে সরাসরি কথা বলতে, আর কি মুসা নাম করে যে ভদ্রলোক উনি আছেন মন্তব্য করতেছেন, ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। বলেন, উনি শুনতে পাচ্ছেন? উনি শুনতে পাচ্ছেন না? আমাদের এই হাউসের একটা দাবি যে আপনারা এখানে মানে স্টুপিডের মতো আলোচনা না করে। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, সরি। আমরা যেটা মুসা যে আলোচনাটা করতেছিলাম যে আমরা 2010 সাল পর্যন্ত যখন ওভার এক্সপোজের সময় হলো, আমরা লাইবিলিটি 10% যখন আমরা করতেছিলাম, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে নাই সেভাবে। যদি করতো এবং করার পরেও যদি তাদের উপর ইম্পোজ করা হয়ে থাকে আইনটা যদি এক্সপান্ড করে দিত কয়েকদিন, যেইটা 5-6 বছর করলো পরবর্তী পর্যায়ে, তখন যদি 2 বছরও করতো, 1 বছরও করতো, তাহলে কিন্তু মার্কেটে এবার ক্র্যাশ করে না। এখন যেটা ডক্টর জহির যেটা বলতেছিলেন যে আমরা ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরলেও আমাদেরকে একটা পয়সা দেয় না, রিজনটা আমরা জানতে চাচ্ছি শুধু কি কারণে। এইটা রেগুলেটররা কোনোদিনই আমাদের কাছে ব্যাখ্যা করে না যে ব্রোকার হাউসগুলোকে বা মার্চেন্ট ব্যাংকগুলো, ধরুন আমাদের দেশে ইনভেস্টমেন্ট ব্যাংকার নাই, মার্চেন্ট ব্যাংকগুলোই আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকের কাজ করে, কিন্তু তারপরে রেগুলেটররা কি আসলে পুঁজিবাজার বুঝে না, নাকি বুঝতে চায় না? বোঝেন হয়তো, কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না যে আবার যদি ছেড়ে দেওয়া হয়, আবার যদি একটা বড় রকমের রান হয়, আবার যদি ক্র্যাশ হয়। ওই যে গ্রামের কোন দেশে ক্র্যাশ হয় নাই আমাকে বলেন? চায়নাতে হয় নাই, আমেরিকাতে হয় নাই, জাপানে হয় নাই, প্রত্যেক দেশে ক্র্যাশ হয়েছে। আপনি যদি বাবল হলে ক্র্যাশ হবে, এটা তো কোনো কথা না। আপনি যদি চুন খেয়ে মুখ তেতে ফেলেন, ভালো ধুই দেখলেও মনে করবেন যে এটা চুন। এটাই অবস্থাটা হয়েছে। সুমন দাস, মানে মার্চেন্ট ব্যাংকের তরফ থেকে প্লাস আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগের তরফ থেকে ব্যাংকের আপনার সাবসিডারি, আপনারা কি পাচ্ছেন যেভাবে? আপনাদেরকেও তো হাত পা বাজিয়ে দেওয়া হয়েছে যে 25%-এর আওতায়। আমাদের অবস্থা আসলে আরও ত্রাহি। ধরেন কেউ তো পার্সোনাল বিনিয়োগ করে অনেক কিছু করতে পারে। আমাদের যাদের এক্সপোজার আমাদের আছে, যাদের ব্যাংকের নিজস্ব পোর্টফোলিও আছে, দেন যাদের সাবসিডারি তারা যারা মার্জিন লোন প্রদান করেছে, ব্যাড লোন না গুড লোন সেটা পরের বিষয়, মার্জিন লোন হিসাবে যে আউটস্ট্যান্ডিংটা আছে সবগুলাই কিন্তু এক্সপোজারে এখন ইনক্লুডেড। আমি আজকে যদি মার্জিন লোন না কমাই তাহলে কোনোভাবেই আর ইনভেস্টমেন্টে যেতে পারবে না। আমার ব্যাংক যদি একটা ভালো শেয়ার, এখন কোনো বিদেশি শেয়ারও আসে, সেখানে যদি প্লেসমেন্ট দিতে চায়, সেটা ব্যাংকও নিতে পারবে না, আমিও নিতে পারবো। এই অবস্থায় চলে গেছেন আপনারা সবাই মোটামুটি অনেকেই এই অবস্থায় চলে গেছে। আর 2010 সালের পরে এখন ব্যাংকগুলো তাদের নিজস্ব পোর্টফোলিওতে আর বিনিয়োগে তেমন একটা উৎসাহ যাদের আছে, যাদের ব্রিদিং স্পেস আছে, তারাও কিন্তু তেমন একটা উৎসাহ দেখাচ্ছে না।
নতুন কিছু ব্যাংক তারা ব্রোকারেজ হাউস নিয়েছে, তারা হয়তো একটা ভাইটাল রোল প্লে করতে পারে, কারণ তাদের এখন অপরচুনিটি অনেক আছে। জহির ভাই যেটা বললেন যে ব্রোকারদের কেন দিচ্ছে না, আসলে ব্রোকারদের একটা নীতিমালা আগে ছিল 1 কোটি টাকা, সেটাকে 3 কোটি টাকা করা হয়েছে। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করবে। যে ব্যাংকগুলো এক্সপোজার কাছাকাছি আছে বা কাছাকাছি বা উপরে চলে গেছে, তারা তো কোনোভাবেই আর এটাতে দিতে পারবে না। আমার প্রশ্নটা এখানে যে ব্রোকারদেরকে লোন দিলে এটা এক্সপোজার আসবে কেন? আচ্ছা, এখন নিয়ম অনুসারে এখন বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম বা বাংলাদেশ ব্যাংকের যে ক্যালকুলেশন মেথড, সেটা যদি চেঞ্জ না করা হয়, ব্যাংকগুলো থেকে আর কোনো কিছু করণীয় কিন্তু আমি যতটুকু জানি, আমি ব্যক্তিগতভাবে লোন নিলাম বা অন্য একটা ইন্ডাস্ট্রির এগেইনস্টে লোন নিলাম, আমি যখন আইনে শেয়ার বাজারে ঢুকাই তখন তো এটা এক্সপোজারে যায় না। তখন কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ওখানে লেখা আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রতিষ্ঠান যদি ওই শেয়ার ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকে তাহলে ওইটা এক্সপোজারে আসবে। এখন আপনি ব্যক্তিগত একটা লোন নিয়ে ওইটা শেয়ার মার্কেটে দিলেন, আপনি কিন্তু লোন নিয়েছেন ব্যক্তিগত কোনো কাজের জন্য, আপনি কিন্তু ওখানে ডিসক্লোজ করেন নাই যে আমি এটা নিয়ে শেয়ার মার্কেটে ইনভলভ হব, সেই জন্য সে এটা এক্সপোজারে কিন্তু আর ক্যালকুলেশনে আনতে পারে না। যে জিনিসটা হয়তো বা আপনার করা উচিত হবে কিনা আমি জানি না, কারণ হচ্ছে যে পারপাসে লোন নেওয়া সেই পারপাসে এটা ইউজ করা উচিত। যে জিনিসটা হচ্ছে যে জহির সাহেব যে জিনিসটা বললেন যে কেন ব্রোকারেজ হাউসকে দেওয়া হচ্ছে না, যাদের এক্সপোজার কাছাকাছি আছে তারা তো দিতে পারবেই না। এখন কথা হচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু প্রত্যেকটা লোনের এগেনস্টে একটা কোলাটেরালের একটা ব্যাপার তারা হয়তো চিন্তা করে, যে 2010 সালের পরে তো আরও বেশি চিন্তা করে যে তারা আদৌ এটা ফেরত দিতে পারবে কিনা, মার্জিন দিলে তো এগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে, আমাদের সাবসিডিয়ারিগুলো তো নেগেটিভ হয়ে আছে। এইসব বিষয়ে হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে যে ব্রোকারেজ হাউসকে এত কোটি টাকা দেওয়া যাবে, এগুলো কিন্তু আসলে ব্যাংক টু ব্যাংক ভেরি করা ইয়ার মধ্যে আছে, ওই এক্সপোজারের ভিতরে ঢুকাই দেওয়া আছে, ক্যালকুলেশনে আছে, নির্দেশনাটা নাই কিন্তু ক্যালকুলেশন যখন করা হয় একটা নির্দেশনা কথা হচ্ছে যে অনেক কিছুই ক্যালকুলেশনে আছে। যেমন ইকুইটিতে যে সাবসিডিয়ারির ইকুইটি কিন্তু এক সময় এই ক্যালকুলেশনে ছিল এবং সেটা কিন্তু আগে ছিল না, আগে একদম স্পষ্ট ভাষায় বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন এটা এক্সক্লুড করা হয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে ব্যাংক এবং রেগুলেটর এই চিন্তা ভাবনা করবে যে এই ক্যাপিটাল মার্কেট উন্নতির জন্য যা যা করা দরকার, গভর্নমেন্ট থেকে কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে যে এই গভর্নমেন্ট এই ক্যাপিটাল মার্কেট উন্নতির জন্য কিছু, হয়তো তারা কিছু কিছু জিনিস এখান থেকে এক্সক্লুড করতে পারে। ডক্টর জহির, আমি আপনার কাছে আসতে চাচ্ছি একটা ব্যাপার নিয়ে, যে যেখানে আপনি বলতেছিলেন যে সমস্ত ইন্ডিকেটরগুলো পজিটিভ, সমস্ত মাননীয় অর্থমন্ত্রীও সেদিন কথায় কথা বলছেন পুঁজিবাজারের উন্নতি চান, মাননীয় প্রধানমন্ত্রী উনি পুঁজিবাজারকে ভাইব্রেন্ট দেখতে চান, এইভাবে তো আমরা দেখে আসছি, পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এবং আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক পুঁজিবাজার নিয়ে। তারপরও আপনারা তো দৌড়াদৌড়ি করছেন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন দৌড়াদৌড়ি করতেছে, এই যে কথাগুলি উনি বললো, এইটা থেকে বাইর করা যাচ্ছে না? খুব ইজি সমাধান, এটা আসলে খুব বেশি কঠিন কোনো কাজ না, জাস্ট খালি নীতি নির্ধারণের বিষয়। হ্যাঁ, কতগুলো ডেফিনেশনে খালি একটু পরিবর্তন আনতে হবে, যে ব্রোকারেজ হাউসকে এক্সপোজারের আওতা থেকে বের করে দিতে হবে, ঠিক আছে, তারপর আপনার নন লিস্টেড কোম্পানিকে বের করে দিতে হবে। হ্যাঁ, তো এরকম আরো কিছু আছে যেগুলো যদি একটু সংজ্ঞা থেকে একটু চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে এই মার্কেটে ক্লিয়ার যদি করে দেয়, তাহলে দেখবেন যে এই মার্কেটে লিকুইডিটির কোনো প্রবলেম হবে না। দেখেন, নিউ আইপিও রুলস হলো, সেখানে এলিজিবল ইনভেস্টর 12 ক্যাটাগরির তাদেরকে এখানে ঢুকানো হয়েছে, তারা বিড করবে, সেটা ফিক্সড প্রাইসও তারা করতে পারবে, প্লাস বুক বিল্ডিংও তারা করতে পারবে। এবং আপনার আমি যতটুকু জানি বুক বিল্ডিংয়ে 60% আর ফিক্সড প্রাইসে 50%, সেই ক্যাপাসিটি আমাদেরকে দেওয়া হয়েছে, মানে সুযোগ। বাট আমরা যে সুযোগটা নিব, সামনে কিন্তু অনেক ইস্যু আসতেছে, ঠিক আছে, প্রত্যেকটা ইস্যুতে হয়তো 1 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা লাগতে পারে। তো আমাকে যদি সেই স্পেসটা না দেওয়া হয়, আমি কোত্থেকে ফান্ড আনবো? এখন আমার হাউজে যে শেয়ারটা আছে আমার নিজের, আমি এইটা বিক্রি করে যদি ওই শেয়ারটাতে অ্যাপ্লাই করতে যাই, তাহলে এই লোড কি মার্কেট নিতে পারে? এবং এগুলোই কিন্তু হচ্ছে। দ্যাট ওয়াজ মাই কোশ্চেন, আমি সেটাই প্রশ্ন করতেছিলাম, যে আমাদেরকে ডক্টর মুসা এবং সুমন দাস দুজনকে শুনেন, যে আমাদের হাত পা বেঁধে মনে হয় বলতেছে তারা সাঁতরাও,
মানে এই যে ইস্যুগুলো আসতেছে বুক বিল্ডিং মেথডে, আমরাও কিন্তু ব্রোকার ডিলার বা মানে ইনস্টিটিউশন ইনভেস্টর হিসাবে, এলিজিবল ইনভেস্টর হিসাবে যখনই বিট করতে যাব তখন তো টাকার প্রয়োজন। তা টাকা তো আমাকে কেউ দিচ্ছে না, ব্যাংকের কাছে গেলেও দিচ্ছে না, তা আমাকে বাধ্য হয়ে আমার পোর্টফোলিওর থেকে শেয়ার বিক্রি করতে হচ্ছে। এই সেল প্রেশারটাই বাজার থেকে করা যাচ্ছে না। মোরওভার যেটা সুমন দাস করলো যে নেগেটিভ ইকুইটিতে বেরিয়ে আসতে হবে, এই যে নেগেটিভ ইকুইটিতে বাইরে আসার মানে সেল প্রেশার একটা দেওয়া হ্যাঁ বাজারে। এই তো নীতি নির্ধারক কি এই কথা শুনতে পাচ্ছেন না, মানে বুঝতে পারছেন না? ভাই বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, সবাই বোঝে হয়তো, কিন্তু কাজটা করাটা খুব দুরূহ ব্যাপার। আসল জায়গাটা হইলো আসলে বাংলাদেশ ব্যাংক, অনেকে এটা বুঝতেছি না আমরা। বাংলাদেশ ব্যাংকের এই এক্সপোজার এর রিগার্ডিং ওরা বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেয়, ওইখান থেকে যদি আপনি চেঞ্জ না হয় তাইলে আর আপনার শুনেন ডক্টর মুসা, আপনাকে একটা কথা বলি, আমাদের এই স্টক মার্কেট পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক যতটুকু না চিন্তা করে, সারাদিন অবজার্ভ করে, ওনারা যদি ওনাদের এই রিজার্ভটাকে একটু দেখাশোনা করতো তাহলে আমাদের এত টাকা চলে যেত না। ওনারা ওইদিকে নজর দেন না, ওনারা নজর দেন শুধু পুঁজিবাজার। বাংলাদেশ ব্যাংকের মোস্ট অফ দ্য পিপল আর ডুইং শেয়ার বিজনেস। হ্যাঁ, এই দিস ইজ ইনসাইডার ট্রেডিংয়ের মধ্যে ফেলায় দেওয়া যায়। এগুলি তো কথা কয় না, ওনারা ওইদিকে পুঁজিবাজারের ক্যাডা এক্সপোজার বাইরে এগুলোকে সে এমডিকে টেলিফোন করা হয়। অহেরাস 800 চলে কোটি টাকা চলে গেল, ওটার দিকে দেখলো না কেউ। দিস ইজ বাংলাদেশ ব্যাংক, আনফর্চুনেট টু সে, দিস ইজ রিয়েলিটি। এবং আজকে ওনারা কইতেছেন এটা হবে না আর হবে না, আমরা এখন সতর্ক কখন হবে, সব চলে গেলে। আমি অন্যভাবে বলি, যখন বাংলাদেশ ব্যাংক এই তদারকিটা করার দরকার ছিল তখন তারা করেনি। সেটাই তো বললাম। 2009 এবং 10 সনে যখন নাকি লোকজন মার্জিন 1:2 দিচ্ছিল, কেউ কেউ আইন ভেঙে 1:10 পর্যন্ত দিচ্ছিল, তখন কিন্তু রেগুলেট করে নাই, তখন ওর কাছে দিয়েও আসে নাই। যখন ব্যাংকগুলো তাদের পোর্টফোলিওর মধ্যে বিরাট আকারের শেয়ার কিনলো তখন কেউ কিছু বলতে আসেনি। যখন কেউ চোখ দিয়ে দেখাই দিল যে এখন এটা হইছে, তখন এই কাজটা করতে গেছে। আমি ডক্টর মুসা একদম সময় দিতে পারতেছি না, সবাইকে 30 সেকেন্ড করে সময় দিচ্ছি। আপনারা পুঁজিবাজার সম্পর্কে আপনাদের মতামত 30 সেকেন্ডের মধ্যে বলবেন প্লিজ। আমার মতামত হলো, যেভাবে আলোচনাটা হয়েছে, যেটা বুঝতে পারতেছি, আমরা এই অবস্থা থেকে সহজে উত্তরণ করতে পারবো না আনলেস দেয়ার ইজ রেগুলেটরি চেঞ্জ। সো সামবডি মাস্ট ডু ইট। আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিনিয়োগের পরিমাণ বাড়াতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট দিয়ে এই পুঁজিবাজারকে তোলা সম্ভব নয়। এটার জন্য যা করণীয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অ্যাক্টিভ না হলে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে স্কোপ না দিলে তাহলে কোনোভাবেই এই ক্যাপিটাল, কারণ হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সক্ষমতা একজন ইন্ডিভিজুয়ালের চেয়ে অনেক বেশি থাকে, এবং এখানে ট্রেড ভলিউম না বাড়ানো পর্যন্ত কোনোভাবেই এটাকে উদ্ধার করা সম্ভব। আমি ওনার সাথে, সুমনদার সাথে সম্পূর্ণ একমত। আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্পেশালাইজড জায়গা, এবং এই জায়গাতে স্পেশালাইজড যারা, তাদেরকে রাখতে হবে এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যদি সেটা করা সম্ভব হয় তাহলে এই ক্যাপিটাল মার্কেটের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আদারওয়াইজ শুধুমাত্র রিটেল ইনভেস্টর বা ক্ষুদ্র বিনিয়োগকারী দিয়ে এই ক্যাপিটাল মার্কেটকে বহুদূর যে সামনে এগিয়ে নেওয়া যাবে সেটা সম্ভব হবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি একদম সময় দিতে পারছি না। প্রিয় দর্শক, আপনারা আমাদের আলোচনা শুনতে পাচ্ছিলেন এবং আপনারা জানতে পারলেন যে আসলে ক্যাপিটাল মার্কেটের যদি কিছু মানে ভাইব্রেন্ট করতে হয় তাহলে আসলে কি করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে রেগুলেটরকে আমাদের এই অনুভূতিগুলি বুঝতে হবে, কোথায় কি গলদ, কোথায় কেন আজকে ডিলাররা, স্টক ব্রোকাররা বা মার্চেন্ট ব্যাংকরা হাতে টাকা নাই, আজকে যদি বিট করতে যায় তা সেই টাকা পর্যন্ত থাকে না, তাকে সেল করতে হবে অন্য শেয়ার, তারপর আসতে হবে। আমরা আশা করব যারা আমাদেরকে রেগুলেট করেন, রেগুলেটররা, ওনারা অন্ততপক্ষে মানে একটুখানি কর্ণপাত করবেন যে আমাদের অবস্থানটা, প্রেজেন্ট সিচুয়েশনটা কি, এটাকে যদি উপলব্ধি করতে পারেন যখনই আমাদের আলোচনা মানে সার্থক হবে। আপনাদের সমস্ত চিন্তা, আপনাদের পুঁজিবাজার নিয়ে যারা চিন্তা করেন সবগুলি সার্থক হবে। দয়া করে আমরা আশা করি আমাদের এই কথাগুলো মানে রেগুলেটরদের কর্ণকুহরে ঢুকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে দেখা করার আশা নিয়ে আমি মুস্তাক সাদেক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।